তো এখন যে যুদ্ধ হচ্ছে, সিচুয়েশন খারাপ ডিউ টু দ্য নেম অফ গ্লোবালাইজেশন। কেন? তুমি যদি গ্লোবালাইজড না হও, তার মানে তুমি আমার অ্যাক্সেস দিচ্ছ না তোমার মার্কেটকে। প্লাস তোমার কাছে যদি নিউক্লিয়ার ওয়েপেন না থাকে, তার মানে তুমি নিজেকে প্রোটেক্টও করতে পারবে না। নাও উই হ্যাভ দ্য পাওয়ার টু স্ন্যাচ অল দ্য থিংস ফ্রম। তো গ্লোবালাইজেশনের ইভলভটা কিন্তু ইউএসএ অ্যালাউ করেনি যখন 1730 to 1840 মধ্যে। তখন প্রোটেক্টিভ পলিসি চলছিল। বেঞ্জামিন যে প্রেসিডেন্ট ছিল, $100 বিলেও দেখা যায় তার ছবি, সে মাইগ্রেট করতে দিচ্ছিল না লেবার ফ্রম আদার কান্ট্রি টু ইউএসএ, বিকজ ওখানকার লেবারের ওয়েজেস রেট অনেক বেশি ছিল। কারণ দে আর বিং অ্যাট্রাক্টেড টুয়ার্ড দ্য ইন্ডাস্ট্রি, যাতে ইন্ডাস্ট্রি সেক্টরে বেশি আসে, এগ্রিকালচারে কম থাকে, তার জন্য ওয়েজেস রেট বাড়ানো হয়েছিল। প্লাস হ্যামিল্টন ট্রেজারি ম্যানেজ করতো। তো ওই পিরিয়ডের টাইমে ও কী বলেছিল, আমাদের ইন্ডাস্ট্রি না ইনফ্যান্ট স্টেজে আছে, উই ক্যানট কম্পিট উইথ আদার নেশনস, সো উই হ্যাভ টু প্রোটেক্ট আওয়ার নেশন। হাউ? তো ওখানে অ্যান্ড্রু জ্যাকসন 30 to 40% টেরিফ রেট লাগিয়ে দেয়। তার মানে ইম্পোর্ট কম হবে, আমার দেশের মাল নিজেই কনজিউম করব। ইউকে 1700-এর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ লটস মোর দ্যান এ ট্রেডার। এখান থেকে মসলিন কাপড় ইম্পোর্ট করে নিয়ে যেত আর ব্রিটেনে বেচত। তো সেটার সিচুয়েশনটা চেঞ্জ হলো যখন 1700-এ ওদের পলিসি চেঞ্জ হলো। কীভাবে? তখন ওখানকার সোকল প্রাইম মিনিস্টার রবার্ট ওয়ালপোল, সে সাবসিডাইজ করতে শুরু করে দিল কটন ইন্ডাস্ট্রিটাকে, এবং সাবসিডাইজ করা শুরু করলো, ইম্পোর্ট করা বন্ধ করে দিল। এবং তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1700 সালের আগে খুব ইম্পোর্ট করতো মুসলিম কাপড়, সেটার উপরও রেস্ট্রিকশান লাগিয়ে দিল। এর ফলে রড ক্লাইভ তখন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন স্ট্র্যাটেজিগত আইডিয়া লাগাতে গেল হাউ টু স্ন্যাচ মোর পাওয়ার ইন ইন্ডিয়া রাদার দ্যান দে আর নট ইন্টারেস্টেড ইন ট্রেড, though they have changed the strategy after 1700 because they want to protect their industry. তো এখন এই দেশগুলি ইউকে, ইউএসএ, দে আর প্রোপাগেন্ডিং গ্লোবালাইজেশন। আর একটা নমুনা, হোম বায়াসড হয় জেনারেলি। যারা ডেভেলপ নেশনের কোম্পানি হয় তারা হোম বায়াসড। হোম বায়াসড মানে কি, আমার দেশে যা কোম্পানি আছে তারা আউটপুট জেনারেলি দেশের বাইরে করে, কিন্তু যখন ইনকামের পোর্শন আসে তখন ম্যাক্সিমামটা এক্সট্রাক্ট করে দেয় হোম নেশনে। জাস্ট লাইক নেসলের ম্যাক্সিমাম আউটপুট দেশের বাইরে, অনলি 5% দেশের মধ্যে। ওয়ারাজ যখন রেভিনিউ জেনারেট করে নেসলে, তার 30% সুইজারল্যান্ডে চলে যায়। এর মানে কি হয়ে যাচ্ছে, দে আর ইউজিং অ্যাজ অ্যান এক্সটেন্ডেড হ্যান্ড টু মেক এ লেস কস্ট এফিশিয়েন্ট প্রোডাক্ট, rather they have no interest for the growth of the developing nation. আর একটা কি, যখন 1990-তে এই গ্রোথের ব্যাপার চলছে, তখন ফরেন কান্ট্রিরা এখানে এসে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য ঢুকছে। কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মানে কি, নতুন করে সেট আপ বানানো, এস্টাবলিশমেন্ট করা। দে আর নট ইন্টারেস্টেড, দে আর গোয়িং ফর ব্রাউন ফিল্ড, মানে অলরেডি কোনো সিক কোম্পানি আছে সেটাকে অ্যাকোয়ার করো এবং আমি যে প্রোডাক্ট বানাই সেটাকেই বানিয়ে ওখানে ছেড়ে দাও। সো দে আর নট ইন্টারেস্টেড ফর দ্য গ্রোথ অফ দ্য নেশন। এবং সেটা 2001 সালে 50% থেকে 80% ব্রাউন ফিল্ডের প্রতি আকর্ষণটা বেড়ে গেল, গ্রিন ফিল্ড না, বিকজ দে আর নট স্কিন ইন দ্য গেম, দে আর নট ইনভলভ ফর দ্য গ্রোথ, দে আর হেয়ার to make a distribution or to make the production cheap. তো এখন